আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুল সিলেটের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দকে স্বাগত। আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস দিতে পারি নাই নানা অসুবিধার কারণে, এর জন্য দুঃখ প্রকাশ করছি। এখন থেকে রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের সূত্রগুলা এবং এদের প্রয়োগ সম্বন্ধে জানবো। গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান চতুর্থ পাঠের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সূত্র এবং সূত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো চতুর্থ পাঠের সূত্র ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে এর মধ্যে আছে কৃত কাজের সূত্র W=Fs, তারপরে বিভব শক্তি EP=mgh, গতি শক্তি EK=12mv², কর্মদক্ষতা P/P'। এই সূত্রগুলাই আমাদের চতুর্থ পাঠের জন্য গণিতের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা এই সূত্রগুলোর প্রয়োগ সম্বন্ধে দেব। সূত্র প্রয়োগের আগে প্রথম যে সূত্রটা আছে এটা তো এমনিতেই আমরা জানি, কৃত কাজের কাজ নির্ণয় হলেও এটা ব্যবহার করা যাবে W=Fs। তাহলে কাজ বা কৃত কাজ পরীক্ষায় আসে, তাহলে কাজ বা কৃত কাজকে আমরা W দ্বারা প্রকাশ করলে W=Fs। আবার F এর মান যদি আমরা ma বসাই তাহলে MAS বসানো সম্ভব যদি বর থাকে এবং ত্বরণ থাকে, তাহলে MAS দিয়েও এটা আনসার করা যায়। বা আমরা M তো আছে, এর জায়গায় G আর H এর স্থলে S এর স্থলে H বসানো যায়। এটা ব্যবহার করবো আমরা উচ্চতার বেলায়, উচ্চতা, আর এটা ব্যবহার করবো আমরা সরণের বেলায় বা অতিক্রান্ত দূরত্বের বেলায় কাজের মান। যান্ত্রিক শক্তি, কোনো যন্ত্র, মোটর, বিশেষ ইত্যাদির কাজ করার যে শক্তি, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই ধরনের, একটা বিভব শক্তি, অপরটি হচ্ছে গতি শক্তি। তাহলে বিভব শক্তি আমরা জানি কোনো বস্তু যখন স্থির থাকে তখন তার মধ্যে যে শক্তিটা জমা থাকে সেটাই হচ্ছে বিভব শক্তি। উদাহরণস্বরূপ আমরা একটা স্ট্যান্ডের মধ্যে যদি একটা বল তুলে দিই তাহলে এই বলটা স্থির অবস্থায় আছে, এখানে ইপি এর মান আছে কিন্তু ইকে নেই, কারণ ইকে হচ্ছে গতির জন্য যে শক্তি থাকে। কোন বস্তুর গতির জন্য যে শক্তির সৃষ্টি হয় তাকে গতি শক্তি বলে। এবার বস্তুটা স্থির অবস্থায় ইপি আছে, ইকে নাই। এখন যদি এই বস্তুটাকে আমি হাত দিয়ে টেনে ওখানে এনে ছেড়ে দিই তাহলে বস্তুটি দুলতে থাকবে, এদিক থেকে এদিকে যাতায়াত করবে, চলাচল করবে, গতিশীল হবে। আর এই গতিশীল অবস্থায় বস্তুটার ইকে আছে কিন্তু ইপি অর্থাৎ স্থির অবস্থায় যে শক্তিটা এটা আর নাই, এটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এই উদাহরণ থেকে বুঝলাম আমরা যখন বস্তুটা স্থির অবস্থায় থাকবে তখন ইপি থাকবে কিন্তু ইকে থাকবে না, অর্থাৎ বিভব শক্তি জমা থাকে কিন্তু গতি শক্তি থাকে না। আবার যখন বস্তুটি গতিশীল অবস্থায় অর্থাৎ চলাচল করে তখন গতি শক্তি থাকে কিন্তু বিভব শক্তি থাকে না। তাহলে আমরা এই দুইটা গতি শক্তি এবং বিভব শক্তির সমীকরণ তৈরি করব। আমরা জানি কৃত কাজের সূত্র হচ্ছে কাজ W=Fs। আবার আমরা যদি বলের জায়গায় যেহেতু বিভব শক্তি কিন্তু উচ্চতার মধ্যে কাজ করে, অর্থাৎ একটা বস্তুকে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে হেলে দেওয়ার ক্ষেত্রে বিভব শক্তি কাজ করে। তাহলে F এর স্থলে আমরা mg আর S এর স্থলে h লিখলে mgh। আবার বিভব শক্তি যদি EP হয় তাহলে সূত্র দ্বারা EP=mg। এখানে এই mgটাকে ধ্রুবক ধরা হয় কারণ বস্তুর বল এবং অভিকর্ষ ত্বরণ জি কোনো সময় পরিবর্তন হয় না। তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি যে বিভব শক্তি সমানুপাত h, অর্থাৎ বিভব শক্তি সবসময় উচ্চতার উপর নির্ভর করে। কোনো বস্তুর উচ্চতার উপর বিভব শক্তি কাজ করে। যদি উচ্চতা থাকে তাহলে এখানে বুঝবো আমরা বিভব শক্তি আছে, আর যদি উচ্চতা না থাকে তাহলে বিভব শক্তির মান 0। আবার গতি শক্তির বেলায় সেম যদি আমরা লিখি তাহলে কৃত কাজ সমান বল গুণ সরণ। আবার এটা যেহেতু বিভব শক্তিটা কোন বস্তু উপর থেকে নিচের দিকে পড়লো এই অবস্থায় পাওয়া গেল, অর্থাৎ বস্তুটা এখানে রাখা আছে এই বিন্দুতে, এটা বি বিন্দুতে পড়লো, অর্থাৎ h দূরত্ব অতিক্রম করলো, এর বেলা বিভব শক্তি। আর গতি শক্তির বেলায় হবে এটা অনুভূমিক দিকে। মনে করো এখানে বস্তুটা
ইউ আদি বেগ নিয়ে চলতে শুরু করলো এম ভরের একটা বস্তু, আর এক পর্যায়ে এটি বিশেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হবে এস। সরল রেখায়, অনুভূমিক বা সরল রেখায় যদি একটা বস্তু চলে তাহলে হবে এস। এবার এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, তাহলে লিখতাম পারি এম এ এস। আবার আমরা একটা সূত্র জানি, এই দ্বিতীয় দেখছিলাম বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে যদি আমরা সাইড ইউ এর মান 0 যেহেতু, তাহলে এটা এমনিতেই নাই, তাহলে 2as ইকুয়াল টু দাঁড়ায় বি স্কোয়ার, বা as ইকুয়াল বি স্কোয়ার বাই 2, বা আমরা লিখতে পারি হাফ বি স্কোয়ার। আবার যদি এখানে w ইকুয়াল টু এম স্কোয়ার, তাহলে সূত্রটার বেলায় দুই প্রান্ত থেকে এস এর মান যদি লিখি আমরা, তাহলে গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার লেখা যাবে, হাফ এম বি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে এম এস টা আনলাম, কিন্তু এ দুই প্রান্ত থেকে কাটা গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের গতিশক্তির দ্বিতীয় সূত্র, কৃতকাজ এফ ইন্টু এস, বা এফ এর মান যদি এম এ হয়, যেহেতু এটা সরল রেখায় আনুভূমিক ভাবে চলা গতিশীল, তাহলে এটা হবে এম এস। তাহলে দ্বিতীয় একটা সূত্র হচ্ছে বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2as, স্কোয়ারের মান যদি 0 হয় তাহলে 2s ইকুয়াল টু বি স্কোয়ার, বা as ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2, অর্থাৎ হাফ ধরে নেওয়া যায়। আর অতএব গতিশক্তির সূত্র হচ্ছে কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এই সূত্রের বেলায় আমরা জানি যে বল কখনো কোনো বস্তুর পরিবর্তন হয় না। তাহলে বল যেহেতু পরিবর্তন না হয়, তাহলে আমরা এই হাফ এম এটাকে ধ্রুব ধরে নিই। তাহলে এটাকে ধ্রুব ধরে নিলে আমরা দেখতে পাবো যে ই কে সমানুপাত বি স্কোয়ার, অর্থাৎ বেগ গতিশক্তির উপর নির্ভরশীল, বা গতিশক্তি বেগের উপর নির্ভরশীল, আর বিভব শক্তি উচ্চতার উপর নির্ভরশীল। উচ্চতা যদি থাকে তাহলে বিভব শক্তি আছে, আর উচ্চতা না থাকলে এখানে বিভব শক্তির মান 0। আর এদিকে বেগের বেলায় বেগ যদি থাকে তাহলে গতিশক্তি আছে, আর বেগ যদি না থাকে তাহলে গতিশক্তির মান দাঁড়াবে 0। গতির জন্য যে শক্তির তৈরি হয় সেটাই হবে গতিশক্তি, আর গতি হয় বেগের কারণে। অর্থাৎ বেগ 2 গুণ হলে এখানে আমরা গতিশক্তি পাই 1 গুণ, আর বেগে যদি 5 গুণ বা 10 গুণ করি তাহলে গতিশক্তি পাবো 5 গুণ। বেগে স্কোয়ার করলে এটার মান দাঁড়ায় গতিশক্তি সমানুপাত বি স্কোয়ার। এই হচ্ছে আমরা 3টে সূত্র দেখলাম, কৃতকাজের সূত্র, বিভব শক্তির সূত্র, আবার গতিশক্তির সূত্র। এবার দেখো আমরা এই দুইটা প্রয়োগ, এই দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চতুর্থ পাঠের 5 মার্কের জন্য শক্তির সংরক্ষণশীলতা মানে কিনা ওইরকম একটা প্রশ্ন থাকে, গতিশক্তি সংরক্ষণশীলতা মানে কিনা। এটা প্রশ্নের বেলায় মনে করেন আমাদের উদ্দীপক এইরকম থাকে যে এখানে একটা বস্তু রাখা আছে এ বিন্দুতে, বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলে বস্তুটি বি বিন্দুর দিকে পড়বে। তাহলে এ থেকে বি এর এইচ এর মান দেওয়া আছে, ধরে নিলাম 60 মিটার উচ্চতার মান এ থেকে বি। এখন এ বি বিন্দুর মধ্যবর্তী একটা বিন্দু যদি আমরা নেই এখানে সি বিন্দু, হ্যাঁ, তাহলে এই সি বিন্দুতে বস্তুটির উচ্চতা যদি ধরা হয় 20 মিটার, এই হচ্ছে আমাদের উদ্দীপক। এইরকম প্রশ্ন যদি আসে তাহলে আমাদের এ বিন্দুতে ইপি ইকে দুইটাই বের করতে হবে। এ বিন্দুতে ইপি কে, আবার বি বিন্দুতেও ইপি ইকে, সি বিন্দুতে ইপি ইকে। তার মানে 3 বিন্দুতে আমরা ইপি কে ইপি কে ইপি কে বের করে ওটাকে যোগ করব। যোগ করার পর যদি 3 বিন্দুর মান সমান আসে তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মানে, আর 3টার মান যদি সমান না আসে তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মানে না। এখন আমরা এই 3 জায়গায় কিভাবে আমরা ইপি কে গুলা নির্ণয় করবো, যেমন এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুতে ইপি আছে, কারণ যেহেতু বস্তুটা স্থির সেহেতু এ বিন্দুতে সবসময় ইপি থাকে। যেমন এটা যদি আমরা ইপি বের করি তাহলে ইপি ইকুয়াল আমরা জানি এম জি এইচ
এখানে এম একটা দেয়া থাকবে, মনে করেন একটা বস্তুর উপর দেওয়াই আছে, এখানে মনে করেন 50 কেজি এরকমই আনুমানিক ধরলাম, তাইলে তো আমরা এটা পাইলাম। আর জি এর মান 9.8 আর এইচ এর মান যেটা দেয়া থাকবে ওটাই আসবে, এটা হবে ইপি ক্ষেত্রে। কিন্তু এ বিন্দুতে ই কি, ই কে অর্থাৎ গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। এখানে বস্তুটা স্থির, একটু আগে আমি বললাম যে গতিশক্তি বেগের উপর নির্ভর করে, যেহেতু বস্তুটা স্থির সেহেতু এখানে বেগের মান 0, তাই ই কে মান আমরা এম এর মান ঠিকই বসাইতে পারি, কিন্তু বি স্কোয়ারের স্থলে হবে 0 স্কোয়ার, তখন ফল দাঁড়ায় 0 জুল। তাইলে এ বিন্দুতে আমরা ইপি পাই, কিন্তু ই কে মান আসবে না যেহেতু বস্তুটা স্থির। এবার আসি আমরা সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে ইপি ইকুয়াল এমজিএইচ, এটা মনে রাখতে হবে। মাঝের যে বিন্দু থাকবে, এই মাঝের বিন্দুর বেলায় ইপিও আছে ইকেও আছে, উভয়টাই মান আসবে। তারপরে দুইটা যোগ করলে দুই প্রান্তের দুইটা মানের সাথে মিলে। তাহলে এটার বেলায় যদি আমরা ইপি বের করি, তাহলে এখানে এম এর মান তো 50 আছে, আর জির মান 9.8, আর এইচ এর মান, তাহলে ইপির বেলায় এইচ ধর্ম আমরা যেটা দেওয়া থাকবে, মাঝের বিন্দু যেটা দেওয়া থাকবে, এটার বেলায় গুণ ভাগ করলে একটা মান আসবে, গুণ করলে যে মান আসলো এটা ইপির মান। আর ইকের বেলায় হাফ এম বি স্কোয়ার, এখানে হাফের হাফ, এম এর মান তো 50, আর এই বি স্কোয়ারের মানটা আলাদা বের করে নিতে হয় এই বিন্দুতে, মধ্য বিন্দুতে। তাহলে বি স্কোয়ারের মান হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2gh, এখানে ইউ স্কোয়ার যদি 0 হয় তাহলে 2 ইন্টু জি এর মান তো আছে 9.8, আর এইচ এর মান হবে এখান থেকে এটা বিয়োগ হবে, অর্থাৎ সম্পূর্ণটা থেকে এই বিসি এর মাঝের অংশটা বিয়োগ হবে, অর্থাৎ যে 60 বিয়োগ 20, তাহলে 60 বিয়োগ 20 যদি বিয়োগ করি আমরা, তাহলে 60 থেকে 20 কে লেগে তাহলে 40, তাহলে 40 মিটার নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ এটা হুবহু নিয়ে আমরা এই বি স্কোয়ারের স্থলে বসাইতাম পারি। তার মানে যে আমাদের মাঝের বিন্দুতে এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে উপরের দিকে যাই হোক নিচের দিকে যাই হোক, মাঝের বেলায় ইপি ইকে দুইটাই থাকে, মাঝেরটা ইপিও থাকবে ইকেও থাকবে, দুইটাই আমরা যোগ করে এই ইপি কে একত্রে করব। এখন এটার বেলা বি স্কোয়ারের মান আলাদা বের করতে হলে এই যে সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 60, আর বি থেকে সি এর উচ্চতা হচ্ছে 20, একটা থেকে একটা বিয়োগ করে নিয়ে বি স্কোয়ারের মান বের করতে হয়। আর ইপির বেলায় ওখানে যেটা থাকবে ওটা সরাসরি এইচ এর স্থলে বসানো যাবে। এরপরে আমরা যে মান দুইটা আসবে, ওই মান দুইটা যোগ করলে আমরা ইপি এবং ইকে পাই। এরপরে আমরা আসি সি বিন্দুতে, বি বিন্দুতে নিচের যে বিন্দুটা দেওয়া ছিল এটা বি ছিল। বি বিন্দুর বেলায় বিবিন্দুতে আবার এটা যদি বিবিন্দু হয়, তাহলে এখানে আবার ইপির মান নাই, 0, এম জি এইচ, এইচ এর মান দাঁড়ায় 0, যেহেতু বস্তুটা এই মাটির মধ্যে পড়ে গেছে, এখানে উচ্চতা নাই। উচ্চতা যদি 0 হয়, তাহলে এম এর মান যদি বসাই, জির মান যদি বসাই, আর এইচ এর মান 0 ধরি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইপির মানটা আসবে 0 জুল। তার মানে আমাদের নিচের যে বিন্দুটা থাকবে এটা শুধু ইকের মানই আসবে, ইকের মান হবে ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, এখানে হাফ তো আর আছে, এম এর মান তো দেওয়া থাকবে, আর বি স্কোয়ারের মানটা যখন বের করবো আমরা, তখন জাস্ট খালি এই 60 থেকে 20 দিয়ে বিয়োগ করছি সি বিন্দুতে, মাঝের বিন্দুতে, এখানে এটা আর বিয়োগ হবে না, এটা সরাসরি আমরা 60 বসাইয়া কাজ করবো, অর্থাৎ বি স্কোয়ারের মান হবে তখন বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস 2g8, ইউ যদি 0 হয় 2 ইন্টু 9.8 ইন্টু 60, এটা হচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে, আর এটা হচ্ছে মাঝের অর্থাৎ সি বিন্দুর ক্ষেত্রে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলা অনেক সহজ, তবে এগুলা না বুঝলে অঙ্কে আনসার দেওয়া সম্ভব না। তাহলে আমরা যদি এরকম একটা উদ্দীপক পাই, তাহলে মনে রাখবো যে এখানে ইপি আছে, কিন্তু ইকের মান আসবে কি 0। আবার সি বিন্দুতে ইপি ইকে দুইটাই আছে,
তাহলে এখানে ইপি বের করবো 20 মিটার দেওয়া আছে যেটা ওটা দিয়া, আর ইকের বেলায় বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2gh, এই ইকের এইচ এর বেলায় ইকের যে এইচ আছে এটার বেলায় আমরা ওটা থেকে ওটার মানটারে বিয়োগ করবো, যে ওখানে আমরা বিয়োগ করছি 60 থেকে 20 বিয়োগ করি 40 আনছি। আর নিচের বিন্দুর বেলায় যে নিচের যে বিন্দুটা হোক, এ বিন্দু হোক, বি বিন্দু হোক, সি বিন্দু হোক, এটা কোনো ভেক্টর না, এখানে আমরা ইপি টারে পাইমু 0, কারণ যেহেতু এখানে ভূমিতে পড়ছে, ভূমিতে পড়ার কারণে এইচ এর মানটা আসবে 0, তাই ইপি 0 আসবে। কিন্তু ইক এর মান সম্পূর্ণ এইচ ধরলে, তাহলে এখানে আমাদের সম্পূর্ণ এইচ হচ্ছে কত, 60 মিটার। এইরকম আগে বি স্কোয়ারের মানটা বের করে নিব, বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2gh, 2 × 9.8 × 60, অর্থাৎ 19.6 সাথে 60 যদি আমরা গুণ করি তাইলে ওখানে মানটা পাইব। মান পাইলে আমরা ইকের মান এখানে থাকবে। এরপরে আমরা দেখবো যে আমাদের এ বিন্দু ইকে ইপি, বি বিন্দু ইকে ইপি, সি বিন্দু ইকে ইপি, এই তিনও মান যদি সমান আসে তাইলে ভরবেগের গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র মানবে। আর তিনটা মান যদি সমান না আসে তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র মানবে না। এইটা হচ্ছে কি আমাদের এই পাঠের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা উদ্দীপক আকারে আসতেও পারে, আবার এইরকম চিত্র আকারেও আসতে পারে। তাহলে বোরের মান তো দেওয়াই থাকবো, আর সি এর মান সবসময় মুখস্থ, ওটা মনে রাখতে হবে। সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এই 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1 এটা স্কয়ার করে বোরের সাথে গুণ দিলে শক্তিতে পরিণত হবে। বোর কিসে পরিণত হলো? ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পি ইকুয়াল W/T, এটা হচ্ছে ক্ষমতার সূত্র। এক্ষেত্রে আমরা W = জানি mgh, তাহলে mgh/T লেখা যাবে। বা আবার আমরা লিখতে পারি এই সূত্রের আরেকটা রূপ আছে যে Fs/T, যেহেতু F = mg আর ss তলে h লেখা যায়, তাহলে Fs/T। এই তিনটাই সূত্র হচ্ছে একই, অর্থাৎ ক্ষমতার সূত্র। P = W/T বা mgh/T বা Fs/T। যখন বল থাকবে, অতিক্রান্ত দূরত্ব থাকবে, তখন এটা গুণ দিয়ে সময় দিয়ে ভাগ দিলে এটাই হবে ক্ষমতা। আবার যখন বল থাকবে, অভিকর্ষ ত্বরণ থাকবে, উচ্চতা থাকবে, একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়বে, তখন এটার mgh গুণ করে T দ্বারা ভাগ দিলে এটাই হবে ক্ষমতার মান। আর এটা তো W/T, কৃতকাজের মানকে সময়ের মান দ্বারা ভাগ করলে ক্ষমতার মান পাওয়া যাবে। এখানে আমরা জানি যে W কাজের একক হচ্ছে জুল আর সময় হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এটা যদি একক লিখি তাহলে লিখতে পারি জুল সেকেন্ড ইনভার্স 1। আর জুল সেকেন্ড ইনভার্স না দিয়ে আমরা ক্ষমতার এককে সবসময় প্রকাশ করি ওয়াট দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? ওয়াট, W ওয়াট দ্বারা। যেমন 10⁻³ 10⁻³ ওয়াট ইকুয়াল 1 কিলোওয়াট। 10⁻³ ওয়াট সমান 1 কিলোওয়াট। আবার 1 HP অর্থাৎ হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 1 HP সমান 746। 1 unit equal 3.6 × 10⁻6 ওয়াট আছে, 10⁻6 ওয়াট। এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলা প্রায় সময় পরীক্ষা থাকে। হর্স পাওয়ার থেকে আমাদের ওয়াটে নিতে হয়, ইউনিট থেকে আমাদের ওয়াটে নিতে হয়, আবার ওয়াট থেকে এটাকে কিলোওয়াটে নেওয়া হয়, কিলোওয়াট থেকে আবার এটাকে নিতে হলে 1000 দ্বারা গুণ দিতে হয়। এটা তো আমরা নিতেই জানি। তো ক্ষমতার সূত্র হচ্ছে P = W/T বা mgh/T বা Fs/T। যে জায়গায় যে মানগুলো থাকবে এই মানের উপর নির্ভর করে আমরা এই তিনটে সূত্র ব্যবহার করব। কর্মদক্ষতা হচ্ছে কোন যন্ত্রের কার্যকর ক্ষমতা এবং ওই যন্ত্রের মোট প্রদত্ত
ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। মানে কি, যে কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা এবং ওই যন্ত্রের মোট প্রদত্ত ক্ষমতার অনুপাত। তার মানে যন্ত্র, মোটর, এগুলার মধ্যে জেনারেটর, এগুলোর মধ্যে কাজ করতে হলে অবশ্যই বাইরে থেকে এটাকে শক্তি দিতে হবে। তাহলে বাইরে থেকে শক্তি দেওয়াটাই হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আর ওই প্রদত্ত ক্ষমতার কারণেই ওই যন্ত্রটা কাজ করার শক্তি লাভ করে। আর এই কাজ করার শক্তি লাভ করাটা হচ্ছে কার্যকর ক্ষমতা। তাহলে কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতার অনুপাতকেই বলা হয় কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। আর এটার সূত্র হচ্ছে ইটা ইকুয়াল টু লব্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি ইন্টু 100। এই লব্য কার্যকর শক্তিটা হচ্ছে পি আর প্রদত্ত শক্তিটা হচ্ছে পি প্রাইম ইন্টু 100%। এখানে এই পিটা হচ্ছে আউটপুট। আউটপুট বলতে বোঝায় এখানে কি, কার্যকর ক্ষমতা অর্থাৎ কার্যকর শক্তি, এটা কতটুকু কাজ করলো। এই লব্য কার্যকর শক্তিটাকে বলা হয় আউটপুট। আর পি প্রাইম এটা হচ্ছে ইনপুট। ইনপুটটা হচ্ছে আমরা এখানে প্রদত্ত শক্তি, আমরা কতটুকু শক্তি বাইরে থেকে প্রদান করলাম। এই প্রদানকৃত শক্তিটাই হচ্ছে ইনপুট আর লব্য কার্যকর শক্তিটাই হচ্ছে আউটপুট। তার মানে বাইরে থেকে আমরা যতটুকু শক্তি দান করব ঠিক ততটুকু এই যন্ত্রে কাজ করবে। সময় আমাদের এই সূত্রটা পরিবর্তন হয়। পরিবর্তনটা হয় কিভাবে, যেমন ইটা ঠিকই থাকে, পি প্রাইম বাই পি ইন্টু 100 ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে আর আমাদের সমস্যা হবে না, কারণ আমরা জানলাম যে পি প্রাইম হচ্ছে ইনপুটকৃত অর্থাৎ প্রদত্ত শক্তি। তাহলে প্রশ্নের মধ্যে আমরা ভালো করে খেয়াল করব যে এখানে কি চাইছে, যে প্রদত্ত শক্তির পরিমাণ বের করতাম না লব্য কার্যকর শক্তির পরিমাণ বের করতাম। যদি প্রদত্ত শক্তির পরিমাণ বের করতে চাই তাহলে পি প্রাইম উপরে দিলে আমরা এটা এদিকে 1% আকারে দেওয়া থাকবে অবশ্যই। তখন আমরা যদি এই পি প্রাইমটাকে এদিকে নিয়ে আসি তাহলে ইটা ইন্টু পি হয়ে যায়, অর্থাৎ এটা এটার সাথে গুণে চলে যায়। বুঝতে পারছেন? তাহলে এটা নির্ভর করবে প্রশ্নের উপর। প্রায় সময় আমরা দেখি যে যন্ত্র বিশেষের ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে পি প্রাইমটা থেকে উপরে আর পিটা থাকে নিচে, আর ব্যক্তি বা অন্য কোনো ক্ষেত্রে পি বাই পি প্রাইম, অর্থাৎ আউটপুটটা থাকে উপরে, ইনপুটটা থাকে নিচে। মানে কি, যে আমাদের পি প্রাইমের মানটা বের করা। তখন ইটার মান পার্সেন্টেজ আকারে প্রশ্নে দেওয়া থাকবে, 20% বা 60%, এটার মান দেওয়া থাকবে। অবশ্যই কর্মদক্ষতার মান দেওয়া থাকবে। দেওয়া থাকলে আমরা এরকম বের করতে পারবো। আর যদি দেওয়া না থাকে তাহলে তো আমাদের আগে এটার মান এই সূত্র থেকে আনতে হবে, তারপরে এই অংশে কাজ করতে হবে। তাহলে এতটুকুই আমাদের চতুর্থ পাঠের সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। আর আগামী দিন থেকে রেগুলার ক্লাসে আর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।